তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি রায় অ্যান্ড মার্টিনের প্রশ্ন বিচিত্রার ইতিহাস, ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে 261 নম্বর পেজের 1 নম্বর স্কুল বালুরঘাট গার্লস হাই স্কুল। এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। একে দেখে শূন্যস্থান পূরণ করো যে কোনো 8টি। প্রথম প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে ড্যাশ ছিল অন্যতম পালিত পশু? উত্তর হলো ঘোড়া। 2 নম্বর প্রশ্ন, মহাবীর 72 বছর বয়সে ড্যাশ নগরীতে অনশন করেন? পাবা নগরীতে। 3 নম্বর প্রশ্ন, মহাবীর সর্বজ্ঞানী হয়ে ড্যাশ নামে পরিচিত হন? কেবিলিন নামে পরিচিত হন। 4 নম্বর প্রশ্ন, অশোকের আমলে মৌর্যদের রাজধানী ছিল ড্যাশ? পাটলিপুত্র। 5 নম্বরে, সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে ড্যাশ মুদ্রা প্রথম চালু করা হয়? রূপার মুদ্রা। 6 নম্বরে, গুপ্ত বংশের রাজা রামগুপ্ত ও চন্দ্রগুপ্তের সঙ্গে শক রাজার যুদ্ধকে নিয়ে লেখা হয়েছিল ড্যাশ নাটক? দেবী চন্দ্রগুপ্ত। 7 নম্বরে, গুপ্ত যুগের পরবর্তীকালে অনেকটা আজকের দিনের হাতেখড়ির মতো একটি অনুষ্ঠান হতো, তার নাম ড্যাশ? বিদ্যারম্ভ। 8 নম্বরে, আর্যভট্টের পরবর্তীকালে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন ড্যাশ? বরাহমিহির। 9 নম্বরে, গুপ্ত যুগের চিত্রশিল্পের সব থেকে বিখ্যাত উদাহরণ মধ্য ভারতের ড্যাশ ছবিগুলি? অজন্তার গুহা। 10 নম্বরে, প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি পরিচিত বন্দর নগর ছিল ড্যাশ? তাম্রলিপ্ত। 2 থেকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 10টি। 1 নম্বরে, অশোকের পিতার নাম কি? বিন্দুসার। 2 নম্বর, সাতবাহন বংশের প্রথম শাসকের নাম কি? সিমুক। 3 নম্বরে, কুষাণ আমলে দামি কাপড় অন্যান্য কোন অঞ্চলে তৈরি হতো? বারাণসী মথুরা অঞ্চলে। 4 নম্বরে, নারী উপাধ্যায়কে কি নামে রাখা হতো? উপাধ্যায়া নামে রাখা হতো। 5 নম্বরে, তক্ষশিলা মহাবীরের একজন বিখ্যাত ছাত্রের নাম লেখো? জীবক। 6 নম্বরে, প্রাচীন তামিল সাহিত্য কি নামে পরিচিত ছিল? সঙ্গম সাহিত্য নামে পরিচিত ছিল। তারপরে রয়েছে 7 নম্বরে, কোন যুগে সংস্কৃত ভাষায় গদ্য লেখার প্রচলন ছিল? গুপ্ত যুগে। 8 নম্বরে, চরক সংহিতার কটি ঔষধি গাছের কথা বলা পাওয়া যায়? 700টি। তারপরে 9 নম্বরে, সংস্কৃতে নাটকের পর্দাকে কি বলে? যবনিকা। 10 নম্বরে, বুদ্ধ যশ কে ছিলেন? না কাশ্মীরের বুদ্ধ যশ ছিলেন। 11 নম্বরে, ইন্দুস কোন সাম্রাজ্যের একটি স্যাট্রাপি ছিলেন? পারসিক সাম্রাজ্যের। 3 থেকে নিচের বাক্যগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখো যে কোনো 10টি। প্রথম প্রশ্ন, শিলভদ্র ছিলেন নালন্দা মহাবিহারের একজন পণ্ডিত? উত্তরটি ঠিক। 2 নম্বরে, পল্লবরা চলন্ত ঘোড়ায় বসে পিছনে ঘুরে তীর ছোড়ার কায়দা চালু করে? ঠিক। 3 নম্বরে, ব্যাকট্রিয়া খ্রিস্টপূর্ব 5ম শতকের শেষ দিকে গ্রিক শাসক সেলিকিউয়াসের অধীনে ছিল? ভুল। 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায়? ঠিক। 5 নম্বরে, 30 বছর বয়সে সিদ্ধার্থ সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান? ভুল। 6 নম্বরে, অশোক সারা জীবনে মাত্র একটি যুদ্ধ করেন? ঠিক। 7 নম্বরে, প্রাচীন চীনের সম্রাটরা নিজেদের দেবতাদের পুত্র বলতেন? ঠিক। 8 নম্বরে, খ্রিস্টপূর্ব 500 অব্দ নাগাদ দ্বিতীয় নগরায়ণ হয়? ভুল। 9 নম্বরে, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের আমলে পার্সিয়ান এদেশে আসেন? ভুল। 10 নম্বরে, মণি মেখলাই একটি তামিল সাহিত্যের মহাকাব্য? ঠিক। 11 নম্বরে, জাতিভেদ প্রথা কঠোর হবার ফলে চিকিৎসা বিজ্ঞান চর্চার সমস্যা তৈরি হয়েছিল? ঠিক। 4 থেকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, গৌতম বুদ্ধের কবে কোথায় জন্মগ্রহণ করেন? 566 অব্দে নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তুর শাক্য বংশে জন্মগ্রহণ করেন। 2 নম্বর প্রশ্ন, সম্রাট অশোক ভারতীয় উপমহাদেশের বাইরে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কোথায় কোথায় দূত পাঠিয়েছিলেন? মধ্য এশিয়া, ইউরোপ ও আফ্রিকায় দূত পাঠিয়েছিলেন। 3 নম্বর প্রশ্ন, কুষাণরা ভারতীয় উপমহাদেশে কি কি পোশাক চালু করেছিলেন? জামা, পাজামা, লম্বা জোব্বা। 4 নম্বরে, মহাজন পদগুলির আমলে কোন ধান ছিল সেরা? শালি ধান ছিল সেরা। এই শালি ধানের চাষ হয় মগধ অঞ্চলে। 5 নম্বরে, দ্বিতীয় মহানগর কাকে বলে?
উত্তর, প্রাচীন ভারতের হরপ্পা সভ্যতায় যে নগর কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তাকে প্রথম নগরায়ণ বলা হয়। এর যা হাজার বছরের পরে আবার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে নাগাদ গঙ্গা নদীর উপত্যকা অঞ্চলে যে নগর সভ্যতা গড়ে ওঠে তাকে দ্বিতীয় নগরায়ণ বলা হয়। খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ ভারতে দ্বিতীয় নগরায়ণ হয়েছিল। দ্বিতীয় নগরায়ণ হয়েছিল উত্তর ভারতে গঙ্গা নদীর উপত্যকায়। 6 নম্বর প্রশ্ন, কোন কোন দেশ থেকে ছাত্ররা নালন্দায় পড়তে আসতো? চীন, জাপান, তিব্বত, কোরিয়া, পারস্য, তুরস্ক থেকে ছাত্ররা নালন্দায় পড়তে আসতো। 7 নম্বরে, কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তিনি কত খ্রিস্টে সিংহাসনে বসেন? কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কনিষ্ক। তিনি 78 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন। 8 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের তাম্রলিপ্ত বন্দর নগর আর কি কি নামে পরিচিত ছিল? তাম্রলিপ্তি, দামলিপ্ত, তামালিতেশ। আরেকবার বলছি, তাম্রলিপ্তি, দামলিপ্ত, তামালিতেশ। 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 5টি। 1 নম্বর, টিকা লেখ, রেশম পথ। রোম সাম্রাজ্যে চীনা রেশমের খুব চাহিদা ছিল। চীন থেকে কাশগড় হয়ে বিভিন্ন পথে রোম ও ভূমধ্যসাগরের পূর্ব এলাকায় রেশম পৌঁছাত। চীন থেকে রোম সাম্রাজ্যে স্থলপথে রেশম ব্যবসার এই পথকে রেশম পথ বলা হয়। তবে সেই সময় এই পথের নাম রেশম পথ ছিল না। পরবর্তীকালে খ্রিস্টীয় 19 শতকে এই পথকে রেশম পথ বলা হয়। 2 নম্বর প্রশ্ন, ভারত ও বহির্বিশ্বের মধ্যে যোগাযোগের যে কোনো একটি মাধ্যম আলোচনা করো। ভারতীয় উপমহাদেশের সঙ্গে বাইরে যোগাযোগের জন্য মৌর্য সম্রাটরা বিভিন্ন দেশে দূত পাঠিয়েছিলেন। এই সময়ে তাদের দরবারেও বিদেশি দূতরা আসতেন। গ্রিক শাসক সেলিউকাসের দূত মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন। মিশরের শাসক টলেমি দূত হিসেবে মৌর্য দরবারে পাঠিয়েছিলেন ডায়োনিসিয়াসকে। 3 নম্বর প্রশ্ন, আর্যভট্ট কি জন্য বিখ্যাত? উত্তর, প্রাচীন ভারতীয় বিজ্ঞান চর্চায় আর্যভট্টের ভূমিকা। প্রাচীন ভারতের গুপ্ত যুগে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আর্যভট্ট মৌলিক অবদান রেখেছেন। আর্যভট্ট গণিতকে একটি আলাদা বিষয় হিসেবে তুলে ধরেন। তিনি শূন্যকে আলাদা সংখ্যা হিসেবে ব্যবহার করেন। এছাড়া সময় গ্রহ নক্ষত্র বিষয়েও আলোচনা করেন। তার মতে পৃথিবীর গোলাকার এবং নিজের কক্ষপথে ঘুরছে। চন্দ্রগ্রহণ এর কারণ ও তিনি ব্যাখ্যা করেন। তৎকালীন সময়ের পরিপ্রেক্ষিতে তার মতামত ছিল আধুনিক। 4 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগে সমাজে বর্ণ প্রথা কেমন ছিল? আদি বৈদিক যুগে সমাজে বর্ণ বলতে গায়ের রঙকে বোঝাতো। পরবর্তী বৈদিক যুগে 4 বর্ণকে জন্মভিত্তিক করে পেশা নির্ধারণ করা হয়, ফলে সমাজে জাতিভেদ প্রথা সৃষ্টি হয়। বৈদিক যুগে সমাজে চতুর্বর্ণ হল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। ব্রাহ্মণ, এদের কাজ ছিল পূজা করা, যজ্ঞ করা, বেদ পাঠ করা। ক্ষত্রিয়দের কাজ ছিল যুদ্ধ করা। বৈশ্যদের কাজ ছিল চাষ করা, ব্যবসা বাণিজ্য করা ও কারিগরি কাজ করা। শূদ্রদের কাজ ছিল 3 বর্ণের মানুষের সেবা করা। 5 নম্বরে, টিকা লেখ, এলাহাবাদ প্রশস্তি। উত্তর, এলাহাবাদের কৌশাম্বী গ্রামে গুপ্ত সম্রাট ও সমুদ্রগুপ্তের একটি লিপি পাওয়া গেছে। এই লিপিতে সমুদ্রগুপ্ত সম্পর্কে শুধু ভালো কথাই লেখা আছে বলে একে এলাহাবাদ প্রশস্তি বলা হয়। এই এলাহাবাদ প্রশস্তিটি রচনা করেছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। এই প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের যুদ্ধ, রাজ্যজয় প্রভৃতি সম্বন্ধে জানা যায়। অথবা ভীমবেটকা। উত্তর, মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছু দূরে বিন্ধ্য পর্বতের জঙ্গলে ভীমবেটকায় অনেকগুলি গুহার সন্ধান পাওয়া গেছে। এই গুহায় পুরনো পাথরের যুগে বসবাসকারী আদিম মানুষরা অনেক ছবি এঁকেছেন। এই ছবিগুলি প্রায় সবগুলি শিকারের ছবি। ছবিগুলিতে আছে নানা রকমের বন্য পশু, পাখি, মাছ, ক্যাটবেড়ালি, কুকুর প্রভৃতি। ছবিগুলিতে দেখা যায় মানুষ একা বা দল বেঁধে শিকার করছে। ছবিগুলিতে দেখা যায় হাতে ও পায়ে গয়না এবং কারো মুখে মুখোশ পরা আছে। 6 নম্বর প্রশ্ন, আর্য সত্য বলতে কি বোঝায়? উত্তর, বোধি বা জ্ঞান লাভ করার পর বুদ্ধদেব মানুষের মুক্তির উপায় হিসেবে যে 4টি সত্য পালনের উপদেশ দেন তা আর্য সত্য বা চতুরার্য সত্য নামে পরিচিত। চতুরার্য সত্য হল মানুষের জীবনে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ দূর করা যায়, দুঃখ দূর করার জন্য সঠিক মার্গ বা পথ আছে। দুঃখ দূর করার জন্য এই মার্গই হল অষ্টাঙ্গিক মার্গ। 6 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 3টি। প্রথম প্রশ্ন, গুপ্ত ও বাকাটক শাসন ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। উত্তর ভারতের গুপ্ত রাজাদের শাসন ব্যবস্থার সঙ্গে দক্ষিণ ভারতের বাকাটক রাজাদের শাসন ব্যবস্থার অনেক মিল ও অমিল ছিল।
গুপ্ত ও বাকাটক শাসন ব্যবস্থার মধ্যে মিল। গুপ্ত ও বাকাটক শাসন ব্যবস্থার সম্রাটই ছিলেন প্রধান। গুপ্ত ও বাকাটক শাসন ব্যবস্থার বিভিন্ন পদ ও পর্যাদার কর্মচারী ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজকর্মী ছিল আমত্ত বা সচিব। তারপরে হচ্ছে 3 নম্বরে গুপ্ত ও বাকাটক শাসন ব্যবস্থার বেশ কয়েকটি স্তরবিন্যাস ছিল। এরপরে গুপ্ত ও বাকাটক শাসন ব্যবস্থার মধ্যে অমিল। 1 নম্বরে গুপ্ত রাজারা তাদের বিরাট ক্ষমতা বোঝানোর জন্য বড় বড় উপাধি নিতেন। বাকাটক রাজারা শুধু মহারাজা উপাধি ব্যবহার করতেন। 2 নম্বরে গুপ্ত শাসন ব্যবস্থার প্রদেশকে ভুক্তি বা দেশ বলা হতো। 2 নম্বরে বাকাটক শাসন ব্যবস্থার প্রদেশকে রাজ্য বলা হতো। 3 নম্বরে গুপ্ত শাসন ব্যবস্থার জেলা অঞ্চলকে বিষয় বলা হতো। 3 নম্বরে বাকাটক শাসন ব্যবস্থার জেলা অঞ্চলকে পট্ট বা আহার বলা হতো। 4 নম্বরে গুপ্ত শাসনের প্রদেশে শাসনভার থাকতো রাজপুত্রদের হাতে। 4 নম্বরে বাকাটক শাসনের প্রদেশদের শাসকদের বলা হতো সেনাপতি। 2 নম্বর প্রশ্ন, টিকা লেখো। সুয়ান জাং এর লেখায় ভারতীয় উপমহাদেশের সমাজ। সুয়ান জাং ছিলেন চীন দেশের পর্যটক। সুয়ান জাং হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন। তিনি ভারতবর্ষকে ইনতু বলেও অভিহিত করছেন। রাজ্য ও রাজা। সুয়ান জাং বলেছেন ইনতুতে 80টি রাজ্য আছে। প্রত্যেক রাজ্যের রাজা থাকলেও তারা ছিলেন সম্রাটের খুব অনুগত। রাজা জনগণের সুখ সুবিধার কথা ভাবতেন। আবহাওয়া। সুয়ান জাং বলেছেন ইনতু মূলত গরমের দেশ, তবে এখানে নিয়মিত বৃষ্টি হয়। উত্তর ও পূর্ব অঞ্চলে মাটি খুবই উর্বর এবং দক্ষিণ অঞ্চলে ছিল জঙ্গলে ঢাকা। এখানের প্রধান ফসল হল ধান ও গম। শহর ও গ্রাম। তিনি বলেছেন গ্রামের বাড়িগুলির দেওয়াল ও মেঝে মাটি দিয়ে তৈরি, শহরের বাড়িগুলি ইট বা বালি দিয়ে তৈরি। বাড়ির বারান্দা তৈরি হতো কাঠ দিয়ে। বাড়িগুলির দেওয়াল ও মেঝে ছিল মাটি। জনগণের মধ্যে জাতিভেদ ছিল। 3 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চা ইতিহাসের উপাদান হিসেবে চরক সংহিতা ও সুশ্রুত সংহিতার গুরুত্ব আলোচনা করো। প্রাচীন ভারতের বিজ্ঞানের বিভিন্ন শাখার উন্নতি ও বিকাশ ঘটে। এর মধ্যে চিকিৎসা বিজ্ঞান ছিল বিশেষ উল্লেখযোগ্য। এক্ষেত্রে চরক ও সুশ্রুত সংহিতা বিখ্যাত। চরক সংহিতা। চরক মানে চড়ে বেড়ানো বা ঘুরে বেড়ানো। চরক সংহিতা হলো বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো বা বৈদ্য বা চিকিৎসকদের অভিজ্ঞতার সংকলন। এই গ্রন্থে প্রায় 700টি ঔষধি গাছের এবং বিভিন্ন রোগ ব্যাধি ও তার লক্ষণের বর্ণনা আছে। একটি আদর্শ চিকিৎসা কেন্দ্র বা হাসপাতালের রূপরেখাও এই গ্রন্থে বর্ণিত হয়েছে। সুশ্রুত সংহিতা। সুশ্রুত কথাটির মানে ভালো করে শোনা। সুশ্রুত সংহিতা গ্রন্থে শল্য চিকিৎসা বিষয়ে বিশেষত সব ব্যবচ্ছেদের কথা বলা হয়েছে। এই গ্রন্থে কারিগরদের হাতের কাজকে প্রশংসা করা হয়েছে। বলা হয়েছে হাতই প্রধানতম যন্ত্র। চরক বা সুশ্রুত কুষাণ আমলের বিখ্যাত চিকিৎসক ছিলেন। তারা কুষাণ সম্রাট কনিষ্কের সভাসদ ছিলেন। চরক ও সুশ্রুত সংহিতা ছিল তাদের অন্যতম গুরুচর্চিত গ্রন্থ বা প্রাচীন ভারতীয় চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতার পরিচয় বাহী। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 4 দাগে ভারতীয় উপমহাদেশ ও পারস্যের যোগাযোগের বিষয়টি আলোচনা করো। ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম দিকে গন্ধার অবস্থিত। গন্ধারের মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশের সঙ্গে পারস্যের যোগাযোগ গড়ে উঠেছিল। খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের দ্বিতীয় ভাগে পারস্যে হখামনীষীর বংশের শাসকরা রাজত্ব করতেন। এই বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন প্রথম দরাইবুস বা দরায়ুস 522 থেকে 486 খ্রিস্টপূর্বাব্দ। সম্রাট প্রথম দরাইবুস প্রথম গন্ধার অভিযান করেন। গন্ধার ছাড়াও উপমহাদেশের বেশ কিছু অংশ তার শাসন ছিল। নিম্ন সিন্ধু এলাকাও তার অধিকার ছিল। সম্রাট প্রথম দরাইবুসের শিলালিপিতে হিদুস শব্দটি পাওয়া যায়। তারা সিন্ধুকে হিদুস বলতো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।